আজও রক্তাক্ত মহাসড়ক, ৩ জেলায় ৮ জনের প্রাণহানি, আহত বেশ কয়েকজন। বগুড়া নওগাঁ মহাসড়কে ৮ মাসে ৩১ জনের মৃত্যু। জয়পুরহাটে পথেই থমকে গেছে জীবন জীবিকা। শরীয়তপুরে চুরির অপবাদে তরুণীকে নির্মম নির্যাতন, থানায় মামলা, গ্রেপ্তার ২। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, নিয়ে যাচ্ছি পুরো খবরে। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। নাটোরের গুরুদাসপুরে ৪ জন সহ ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। নাটোরের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় গরুবাহী একটি ভটভটি ও বাসের সংঘর্ষে সহোদর সহ ৪ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও ৩ জন। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সিরাজগঞ্জের নলকায় বাস ট্রাক সংঘর্ষে প্রাণ গেছে ২ জনের, আহত হয়েছেন অন্তত ৮ জন। আর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত রিকশা ও সাইকেলকে চাপা দেয়, এতে মৃত্যু হয় ২ জনের। এদিকে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২ জন। নয়াবাজার অতিক্রম হওয়ার পরে আমরা খবর পেলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার ঘটনাস্থলে ২ জন মারা গেছে। বড় মেয়েটার বিয়ে আছে ২০ তারিখে, আর কি দিয়ে কি করা হবে? এই ফ্যামিলি করার মতো কেউ নাই, যে আমরা হয়তো করে দেবো এর মতো কেউ নাই। ২ ভাই মারা গেছে এবং ছোট যে ভাইটা, তার ৩টা মেয়ে আছে। একটা মেয়ের বিয়ে দিচ্ছে, সেভাবে এখনো তাকে তার স্বামীর বাড়ি এখনো পাঠাতে পারেনি। দর্শক, নাটোরের দুর্ঘটনার খবর আরো বিস্তারিত আপনাদের জানাতে চাই। সহকর্মী দেবাশিস কুমার সরকার নাটোর থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। দেবাশিস, ঘটনা কি করে ঘটলো এবং পাশাপাশি রাজশাহীতে যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল তাদের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? শরীফ, আজকে সকাল 9:30টার দিকে এই বড়াইগ্রামের যে গ্রাম রয়েছে, বড়াইগ্রাম থানাপাড়া এলাকায়, সেখান থেকে ওই অঞ্চলের প্রায় 70 থেকে 80% লোকই গরুর ব্যবসা করেন, গরু ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন জায়গাতে গরু কিনেন এবং হাটে বেচা কেনা করেন। তো তারই ধারাবাহিকতা আজকে সকাল 9:30টার দিকে তারা এলাকা থেকে রওনা দেন এবং গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় যাওয়ার পরে কিন্তু তাদের যে ভটভটি বা লসিমন, যে 3 চাকার যে 3 হুইলার, সেটা কিন্তু দুর্ঘটনা কবলিত হয় এবং একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে একজন নিহত হয় এবং বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে আসার পথে একজনের মৃত্যু হয়। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজে আরো 2 জনের মৃত্যুর নিশ্চিত হওয়া গেছে। সেটা স্থানীয়ভাবে নিশ্চিত করা গেলেও পুলিশ কিন্তু এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। আর যে ড্রাইভার লিটনের মৃত্যুর খবরটা আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি, সেটা পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত করেনি। তো পুলিশ বলছে যে আমরা আপনাদেরকে জানাবো। এছাড়া এই মহাসড়কগুলো কিন্তু খুবই ব্যস্ততম মহাসড়ক এবং এইখানে যে পরিবহন নিয়ন্ত্রণ বেশ কিছুদিন ধরে কিন্তু দেখা যাচ্ছে না। পুলিশের হাইওয়ে পুলিশের একটি নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে বেশ কয়েকদিন আগে থেকেই এই যে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির একটি অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতে তারা বেশ কয়েকদিন ধরে হাইওয়েতে নজরদারি বন্ধ রেখেছেন এবং গাড়ি যে তাদের থামিয়ে যে চেক করা, সেটা তারা বন্ধ রেখেছেন। যার ফলশ্রুতিতে এই যে 3 হুইলার গুলো, সেগুলো যাতায়াত করছে বেশি এবং সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, যার ফলশ্রুতিতে কিন্তু দুর্ঘটনা বেশ কয়েকদিন বেড়েছে। তবে হাইওয়ে পুলিশের একটি আরশো সূত্র বলছেন যে যদি এই মহাসড়কে নজরদারি করা যায় এবং এই 3 হুইলার গুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এই দুর্ঘটনার প্রবণতা কমবে। তবে স্থানীয়রাও বলছেন যে গরু ব্যবসায়ীরা সবসময় এই 3 হুইলার গুলো ব্যবহার করেন খরচ কমানোর জন্য। আর এই যাতে দুর্ঘটনা যাতে নিয়ন্ত্রণ হয়, এজন্য পুলিশের ঊর্ধ্বতন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। শরীফ। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাটোরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আতঙ্কের আরেক নাম বগুড়া নওগাঁ মহাসড়ক। দুর্ঘটনায় মৃত্যু এই সড়কে যেন নিত্যদিনের ঘটনা। পরিসংখ্যানে মিলেছে, চলতি বছরে এখন পর্যন্ত 16টি দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 31 জনের। তারপরও কার্যকর ব্যবস্থা নেওয়ার তোড়জোড় নেই প্রশাসনের। ফরহাদুজ্জামান শাহীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোয়াজ্জেম হোসেন। মাঝে মধ্যেই অপ্রতিরোধ্য হয়ে ওঠে 43 কিলোমিটার পথ। বেপরোয়া গতির কাছে হার মানে বহু মানুষের জীবন।
গল্পটা বগুড়া নওগাঁ মহাসড়কের, যেটা উত্তরাঞ্চলের সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি সড়ক। অথচ চলতি বছরে এখন পর্যন্ত এই সড়কে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে অন্তত ৩১ জনের। শুধু এক সপ্তাহেই মৃত্যু হয়েছে ১৪ জনের, আর আহত হয়েছেন অর্ধশত। তথ্য পাওয়া গেছে এই সড়কের এরুলিয়া স্কুলের সামনে, বিমানবন্দরের সামনে, কাজীপাড়া বাস স্ট্যান্ড, দুপচাচিয়া বাজার, আদমদিঘি, সান্তাহার সহ বেশ কিছু স্থান চরম দুর্ঘটনাপ্রবণ এলাকা। স্থানীয়দের দাবি, মাত্র ২ লেনের সড়কে সবসময় দ্রুতগতির বাস ও ট্রাকের আনাগোনা লেগেই থাকে। আমাদের রাস্তাটা ছোট, এখানে অনেক কলকারখানা আছে, অনেক যানবাহন চলাচল করে। আমাদের মানে রাস্তাটা ছোট হওয়ার জন্য এই দুর্ঘটনাগুলো বারবার ঘটতেছে। এটা বিপজ্জনক রাস্তা হয়ে গেছে। রাস্তা আমাদের 4 লেন্সের না হওয়া পর্যন্ত এই বিপদ হতে থাকবে। ইতিপূর্বেও অনেক দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন না হলে 2-1 দিন পর পরই আসি আর কি। আজকে হয়েছে, কালকে হয়েছে, তার আগের দিনও হয়েছে, তার আগের দিনও হয়েছে। মানে মৃত্যু না হলেও অলরেডি অ্যাক্সিডেন্ট চলতেছে এই রোডে। যদিও সড়ক ও জনপথ অধিদপ্তরের দাবি, সড়কটি 4 লেনে উন্নীতকরণে এরই মধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অটোরিক্সা এবং হাই স্পিড গাড়ি এসব একসাথে চলতেছে। আমাদেরকে এই জায়গাটা যদি একটু কন্ট্রোল করা যায়, স্লোমুখী ভেহিকেল গুলো, তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট কমবে। আর এর জন্য আমরা আসলে এই 4 লেনের প্রস্তুত নিয়ে আমরা 4 লেনের প্রস্তাব প্রেরণ করছি। সবশেষ শুক্রবার এই সড়কে আলাদা 2টি দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনায় শঙ্কিত এ পথের যাত্রীরা। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। খানাখন্দে ভরা সড়ক, আর তাতে চলাচলের উপায় নেই একেবারে। 1.5 কিলোমিটার পথ যেন থমকে দিয়েছে জয়পুরহাটের হাজারো মানুষের জীবন জীবিকা। অভিযোগ রয়েছে, বারবার সংস্কারের দাবি জানালেও তাতে কোনো কাজ হচ্ছে না। জয়পুরহাটের সীমান্ত ঘেঁষা সড়কটিতে বিপর্যয়ের যেন শেষ নেই। কখনো কখনো মানুষকে পৌঁছে দিচ্ছে মৃত্যুর দুয়ারে, কেউ আবার বরণ করছেন পঙ্গুত্ব। রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিউটি বেগমের মেয়ে মদিনা। প্রসব ব্যথা উঠলে তাকে নিয়ে হাসপাতালে রওনা দেন স্বজনরা, কিন্তু ভাঙাচোরা রাস্তার কারণে পথেই জন্ম হয় সন্তানের। পৃথিবীর আলো দেখে নিভে যায় নবজাতকের জীবন প্রদীপ। বাচ্চা মারা যাওয়ার পর আমার জামাই আমাকে দেখতে পায় না, ওইদিকে থাকে আমার মেয়েটা, আমার বাচ্চা মারা গেল, এই জন্য আমার সংসারে অনেক অশান্তি সৃষ্টি হয়েছে। পাশের কল্যাণপুর গ্রামের ফাতেমা বেগম অসুস্থ হলে সময় মতো পাননি চিকিৎসা। অভিযোগ, বেহাল রাস্তা কেড়ে নিয়েছে মূল্যবান সময়, ফলে স্ট্রোক করে জীবন কাটছে তার বিছানায়। একবার হাত পা অচল হয়ে গেছে, মুখ বেঁকা হয়ে গেছে, কোনো কথা কপায় না। 4-5 জন মিলে একটা গাড়ি ঠেলে ঠেলে দিতে দিতে যাতে যাতে কাদা পার হয়, যাতে সে সময় মতন যায় ডাক্তার পায়নি। এই সড়ক কেড়ে নিয়েছে জীবিকাও। পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের কৃষক এরশাদ আলী ধানের পাশাপাশি আবাদ করতেন সবজি, কিন্তু পরিবহন খরচ বাড়ায় কোনোদিনই দেখেননি লাভের মুখ। বাজারের মূল্যর সাথে এখানে যে কষ্ট, তার তুলনায় অনেক কম, আমরা লাভবান হতে পারি না। ফসল ফেলাই, খরচ হয়, রাস্তার জন্য আমরা নিয়ে যেতে পারি না। মনকার জন্ম থেকে আমরা দেখতেছি এই রাস্তা এইভাবে। স্থানীয়দের অভিযোগ, বারবার সড়ক সংস্কারের দাবি জানালেও ফলাফল শূন্য। যদিও কর্তৃপক্ষের দাবি, দ্রুতই উদ্যোগ নেওয়া হবে সংস্কারের। প্রায় 7-8 বছর থেকে এই রাস্তাটা হবে করতে হয় না। আর কিসের অবস্থা জানি না, কি ভাবে চলে। চেয়ারম্যান মেম্বার তো ভয়তে আশ্বাস আসে না। শুনি যে বাজেট হয়েছে, আজকে হবে, উদিন হবে, সেদিন হবে, এই বছর হবে, ওই বছর হবে, এই ধরনের আমরা শুনেই আসতেছি। এখন পর্যন্ত রাস্তার কোনো বিধি ব্যবস্থা আমাদের হয়নি। ডিপিপি অনুমোদন হয়ে গেলেই আশা করা যায় টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবে এটা, এবং জনগণের সমস্যার সমাধান হবে আশা করছি। একটি চলাচলযোগ্য সড়কের অপেক্ষা আর কতদিন, নাকি এভাবেই কাটবে জীবন? প্রশ্ন এখানকার হাজারো মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সাম্প্রতিক সময়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ভোগান্তি পৌঁছেছে তীব্র থেকে তীব্রতর। যেমন হচ্ছে যাত্রীদের, তেমনি চালকদের। এই বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে সহকর্মী জাহিদুর রহমান এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জাহিদ, কুমিল্লার এই অংশটায় কিন্তু ভোগান্তি ততটা ছিল না, কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ বেড়েছে, যাওয়া এবং আসা দুই পথেই। কেন এমন হচ্ছে?
শরীফ, আমি যদি গত 3 দিনের চিত্রটাই বলি, আমি যেখানটা দাঁড়িয়ে আছি আমতলী এলাকায়, সেখানে কিন্তু এই জায়গাটা প্রায় আধা কিলোমিটার এলাকা, সেই জায়গাটা কিন্তু খানাখন্দে ভরা এবং দুপুর পর্যন্তই কিন্তু এখানকার যারা সাধারণ যাত্রী এবং মানুষ তারা কিন্তু খুব ভোগান্তি নিয়ে এই সড়ক অতিবাহিত করতে হয়েছে। এবং আমরা দেখেছি যে এই সড়কের মধ্যেই কিন্তু পানি ছিল, কিন্তু দুপুরের পর থেকে সড়ক ও জনপথ বিভাগের যারা কর্মকর্তা তারা কিন্তু এখানে যে পানি সেখানে কিন্তু অস্থায়ীভাবে অনেকটা দায়সারাভাবে চলাচলের উপযোগী কিছুটা করা হয়েছে, যদিও এখনও খানাখন্দ রয়ে গেছে এবং পানিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। কিন্তু তারপরেও এই যে যানবাহনগুলো ঢাকামুখী লেনে আছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন যে খুব ধীর গতিতে এই এলাকা অতিক্রম করছে। এতে করে কিন্তু পিছনে দীর্ঘ সারি কিন্তু দেখা যাচ্ছে গাড়ির এবং পর্যায়ক্রমে কিন্তু এই গাড়িগুলো আসার কারণে এবং দেখা ধীরগতির কারণে কিন্তু যানজট তৈরি হচ্ছে। যে যানজট সকালে তীব্রতর ছিল সেটা কিন্তু এখন অনেকটা কমে আসছে। পাশাপাশি এর পাশে যে চট্টগ্রামগামী লেন সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সকালে এই ঢাকা লেনে যে গাড়িগুলো আসতে পারতো না বা যানজটে আটকা ছিল, অনেক গাড়ি কিন্তু উল্টো পথে দিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল। ফলে উল্টো দিক দিয়ে যাওয়ার কারণে চট্টগ্রামগামী যে লেন সেখানেও কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দেখা যাচ্ছে দুটি সড়কই কিন্তু বন্ধ ছিল। পরবর্তীতে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের লোকজন এই সড়কটিকে চলাচলের উপযোগী করার কারণে এখন কিছুটা ধীরগতিতে হলেও চলাচল স্বাভাবিক হয়েছে বলা যাচ্ছে। তবে এক্ষেত্রে বলা যায় যে এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে আমরা গত 6 মাস ধরে এই বিষয়টা নিয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি, কিন্তু এখন পর্যন্ত এটার স্থায়ী কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু গত 2 দিনের যে অতি বৃষ্টি ছিল সেই বৃষ্টির কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং তার ফলেই কিন্তু এখানে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে কিন্তু এই পথ দিয়ে যারা চলাচল করেছেন সাধারণ মানুষ তাদের কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়। তো পরবর্তীতে সড়ক ও জনপথ যে উপযোগী করেছে সেটা আসলে তেমন স্থায়ী কোনো সমাধান নয় এবং এলাকার লোকজন কিন্তু চাচ্ছেন যে স্থায়ী সমাধান যেন দ্রুত করা হয়, তাহলে কিন্তু এই সড়ক দিয়ে চলাচলের যে জায়গাটা সেটা অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। তবে এক্ষেত্রে বলা যায় যে এই যে সড়ক ও জনপথ বিভাগ ইট এবং বালি দিয়ে যে কাজটা করছে সেটা না করে স্থায়ী সমাধানের জন্য দ্রুত উদ্যোগ নেয়, এটাই স্থানীয়দের চাওয়া। তো এই ছিল এখান থেকে সর্বশেষ শরীফ। জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা সড়কের ভোগান্তির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আগামীকাল চট্টগ্রাম সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ঘিরে সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। বাঁশখালী ও হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের উপহার দেবেন পুনর্বাসনের ঘর। পাশাপাশি বৈঠক করবেন বিএনপির সব ইউনিটের নেতাকর্মীদের সাথে। রনি দত্তের রিপোর্ট, ছবি তুলেছেন নাজিম উদ্দিন। চলছে রাস্তা সংস্কারের কাজ, ব্যস্ততা আছে মঞ্চ তৈরির ঘিরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে এমন কর্মযজ্ঞ বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায়। কয়েক সপ্তাহ আগেও এলাকাটি ছিল বন্যা কবলিত। সেখানে সরকার প্রধানের আগমনকে ঘিরে মানুষের উচ্ছ্বাসের কমতি নেই। তাদের একজন জাহিদ আনোয়ার, যিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন, এখন অপেক্ষায় তার সন্তানকে দেখার। তার মতো অপেক্ষায় পুরো এলাকার মানুষ। সোনা বাবাকে যে সময় দেখছে, আমি ক্লাস 2য় শ্রেণীর ছাত্র, এখন ওনাকে দেখতে আসলাম আর কি আমার মধ্যম বয়সে। আমাদের এখানে আসছে প্রধানমন্ত্রী মূলত হচ্ছে মানুষের ঘর বাড়ি গেছে গা, শ্বাসকষ্ট গুলা গেছে গা, এগুলো পরিদর্শন করতে আসছে মনে হয়, তাতে আমি অনেক খুশি। আমরা সর্বপ্রথম ওইটাই বলবো, আমাদের বেরিবারটা যেহেতু দ্রুত করে দেয়। বাঁশখালীতে বন্যা ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে ঘর উপহার দেবেন সরকার প্রধান। চলছে সেগুলোর নির্মাণ কাজ। প্রধানমন্ত্রীর উপহার পেতে যাচ্ছেন, তাই খুশি সর্বস্ব হারানো পরিবারগুলো। এখন ভালো লাগার মানে প্রধানমন্ত্রী আইয়ে দিয়েন সৌভাগ্য, মানে বেশি খুশি লাগ। তারেক রহমান আজকে আমাদেরকে ঘর দিচ্ছে, আমরা অনেক আনন্দিত। বাঁশখালী ছাড়াও প্রধানমন্ত্রী যাবেন হাটহাজারীতে। সেখানেও বন্যায় ক্ষতিগ্রস্ত 30 পরিবারকে দেবেন নতুন ঘর। এছাড়া তিনি যাবেন ফটিকছড়িতে, যাবেন কক্সবাজারের মহেশখালীতেও। তাই সবখানে অনেকটাই শেষের দিকে প্রস্তুতি। আমরা সবগুলো ভেন্যু দেখেছি, আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। শেষ মুহূর্তে আমরা এটা আবার ফার্দার রিভিউ করছি। তিনি যে সকল নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সবগুলোই আমরা প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছি এবং আমরা আশা করছি যে এটা এলাকাবাসীর মনে অনেক আশা সঞ্চার করবে এবং এটা আমাদের জন্য অনেক খুশির খবর। দিনব্যাপী সফরের শেষ দিকে চট্টগ্রামে বিএনপি সব ইউনিটের নেতাদের সাথে বৈঠক করবেন দলীয় প্রধান। তাই এই সফর ঘিরে উচ্ছ্বসিত তৃণমূল নেতাকর্মীরা। চট্টগ্রাম বিএনপির এক উর্বর ঘাঁটি, অতীতেও সেটা প্রমাণিত, বর্তমানেও আছে। তো আমরা প্রধানমন্ত্রীর কাছে অনেক প্রত্যাশা আছে চট্টগ্রামের জন্য। আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়, যেহেতু উনি প্রথম কোনো উপজেলা ভিত্তিক আসাতে বাঁশখালীকে যেখানে পছন্দ করে নিয়েছেন। সরকার প্রধান হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর করবেন উত্তর দক্ষিণে।
তার এই সফরকে ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রনি দত্ত, চ্যানেল 24, বাঁশখালী, চট্টগ্রাম। সারা দেশে ব্যবসায়ীদের সব সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নিচ্ছে সরকার। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে এই কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকাল 7টায় ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন করেন তিনি। এ সময় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। কৃষক যাতে তাদের ঘাম ঝরানো ফসলের ন্যায্য মূল্য পান সে বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি আরও বলেন, অবৈধ মজুত করা আইনত দণ্ডনীয় অপরাধ। মজুতদারের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। 3 ঘন্টা আটকে রেখে মারধর, এরপর পরানো হয় জুতার মালা, কেটে দেওয়া হয় মাথার চুল। এতেও মন ভরেনি, মামলা না করার হুমকি দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে ভুক্তভোগী তরুণী এবং তার পরিবারকে। আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে নির্যাতনের এই ঘটনা শরীয়তপুরের সখীপুরের। নুরুল আমিন রবিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভিডিওটি গত 5 আগস্টের। গাছের সাথে বেঁধে এক তরুণীকে নির্যাতনে মেতেছেন কয়েকজন। পরানো হয় জুতার মালা, কেটে দেয়া হয় মাথার চুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি শরীয়তপুরের সখীপুরের ছৈয়ালকান্দি গ্রামের ঘটনা। পরিবারের দাবি, স্থানীয় মুদি দোকানি মনির মোল্লা ওই তরুণীকে আপত্তিকর প্রস্তাব দেন। বিষয়টির প্রতিবাদ করলে চুরির অপবাদ দিয়ে চালানো হয় নির্যাতন। 3 ভাইয়াটা আমার টাইম নাই সে বাই করছে, গায়ের উন্না নিয়ে গেছে আমার ছোট বোনেরও সবার সামনে, পরে পিছমনে বান দিয়ে ইচ্ছারম ফজিয়ার পিটাইছে। ঘটনা এখানেই শেষ না। বিষয়টি ধামাচাপা দিতে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে হুমকি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয় পরিবারটিকে। সর্বোচ্চ মনে করেন আপনার কাছে আমি যে মনে করেন ক্ষমা প্রার্থী, এটা কইরেই ধরেন আপনার সাথে মিছিল করছি, তাই না? সুন্দর মিছিল কইরা মানে ও যে যেটা ওই ছেলেটা যেটা সাফার হয়েছে ওরে সে ক্ষমা করছে। আমি এলাকায় থাকতে পারি নাই, ওদের ভয়ে পুলিশে যায় মনিরকে ধরে নিয়ে আসলে তারপরে মনিরকে আবার পুলিশ ছাইড়া দেয়। অভিযুক্ত মনির মোল্লা দায় চাপান নির্যাতনের সময় থাকা 3 নারীর উপর, যদিও বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। এটা সম্পূর্ণ মিথ্যা। সে আমার এই জায়গায় তো চুরি করছে, ধরার পরে সে এই জায়গায় কথা বলে নাই। ওই জায়গায় যে সঙ্গে বাসাতন বাড়ি করতে হবে ওই সময় পুলিশ এসে পুলিশের কাছে ওই কথা বলে নাই। চুল কাটছে, এমনকি আবার জুতার মারা পড়াইছে, তারা আমি না। সেখানে আপনি ছিলেন না? হ্যাঁ আমি ছিলাম, বলতে আমি এসে তার হাতটা বেঁধে দিয়েছি এমনি। এ ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পুলিশ বলছে দায়ীদেরকেও ছাড় পাবে না। বাদী ফাতেমাকে আশ্বস্ত করলো আপনার সার্বিক নিরাপত্তা বা কে বৈদ্যুতিক ফেরাচ্ছে আপনি বলেন, আপনার সার্বিক নিরাপত্তা বিষয়ে ওনাদের আপনি অভিযোগ করেন, কথাবার্তা অভিযোগ করেছেন এবং আমরা সেই ধরনের ব্যবস্থা নিয়েছি। অভিযান চালিয়ে এক নারী সহ 2 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রথম ঘটনা সূত্রপাতটা কি নিয়ে? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, তবে মশা নিধনে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আরও বিস্তারিত খবর জানাতে মাগুরা থেকে সহকর্মী ইলিয়াস মিথুন আমাদের সাথে যুক্ত হয়েছেন। মিথুন, মাগুরার কি অবস্থা এবং ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন সেখানে? ধন্যবাদ শরীফ। মাগুরাতে কিন্তু খুব প্রকট আকারে ডেঙ্গু ধারণা করলেও প্রতিনিয়ত প্রাপ্তবয়স্ক এবং শিশু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। তাই ডেঙ্গু আগামীতে মহামারী আকার ধারণ করতে পারে বলে অনেকেই ধারণা করছে। তবে মাগুরাতে কিন্তু এই মশক নিধনের কোনো কার্যক্রম চোখে পড়েনি। বিশেষ করে পৌরসভার মধ্যে আমরা দেখেছি যে কোনো ধরনের মশক নিধনের ঔষধ চেরানো হয়নি, যার ফলে সাধারণ যারা বাসিন্দা আছে তারা কিন্তু বলছেন আসলে ডেঙ্গু কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। তো আমি একটু কথা বলতে চাচ্ছি মাগুরার একজন পৌরবাসীর সাথে। আচ্ছা, আপনারা কি মশক নিধনের কোনো কার্যক্রম এখানে দেখেছেন? না, আমরা বিগত 3-4 মাস এই ওষুধ মশার ওষুধ যে দেয় এটা দেখিনি। আমাদের এখানে আমরা এই বেহাল অবস্থা আছি, এই কলেজ পাড়ার মতো একটা জায়গায়
এই রাস্তাগুলো ভেঙেছিল যেভাবে পানি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে পানির যে অবস্থা, এই পানিতে এমনি মশার ডিম বা মশা 4 মাস ধরে এই পানি, বর্ষার পর্যন্ত আজ পর্যন্ত আমাদের মশার কোনো ই নাই। এবং পৌরবাসী থেকে আমরা কয়েকবার বলছি যে এই রাস্তায় যে ভাল্বগুলো লাগানো হয় সরকারিভাবে, এই ভাল্ব। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে আমরা দেখেছি যে রাস্তার পাশে একদম স্থির স্বচ্ছ পানি জমে রয়েছে, যেই পানি কিন্তু দীর্ঘদিন ধরে জমে থাকার ফলে অনেকেই ভাবছেন যে এখানে ডেঙ্গুর বাহক এডিস মশা কিন্তু জন্ম নিতে পারে এবং সেই মশা কিন্তু ডেঙ্গুর যে মহামারী সেটা সৃষ্টি করতে পারে। তাই স্থানীয় যারা বাসিন্দা আছেন তারা কিন্তু তাগিদ দিচ্ছেন পৌরসভায় যাতে মশক নিধন কার্যক্রম চালু করা হয়। তাছাড়াও এই যে বাসাবাড়ির আশপাশে যেসব জায়গা আছে এখানে নোংরা, পানির বোতল, ডাবের খোসা এসব পড়ে থাকে, এখানে কিন্তু ডেঙ্গুর উৎপত্তি হচ্ছে। তা বিশেষজ্ঞরা বলছেন যে নিজেদের বাসার আশপাশে যাতে পানি জমে না থাকে সেদিকেও খোঁজ রাখতে হবে এবং নজর দিতে হবে। সব মিলে আসলে মাগুরা মানুষ যারা আছেন তারা মনে করছেন যে অতি সত্বর যদি এই মশক নিধন কার্যক্রম চালু না করা হয় তাহলে কিন্তু সামনের দিনে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করতে পারে। এই ছিল মাগুরা থেকে ডেঙ্গুর সর্বশেষ তথ্য। মিথুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাগুরা থেকে ডেঙ্গুর খবর জানাচ্ছিলেন সহকর্মী। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টেকনিক্যাল কমিটি কাজ করছে। এছাড়াও দেশের বিভিন্ন দেশের পরামর্শ নিচ্ছে সরকার। দ্রুত এটি বাস্তবায়ন হবে। সকালে কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদের ভাঙন পরিদর্শনে গিয়ে এই কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিস্তা নিয়ে ইতিমধ্যেই আমাদের টেকনিক্যাল কমিটি কাজ করেছেন এবং ইতিমধ্যেই আমরা আরও দেশের বাইরে বিভিন্ন দেশের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। ইনশাল্লাহ আমার অল্প কিছুদিনের ভিতরে আমরা তিস্তা যে মহাপরিকল্পনা প্রজেক্ট, সে প্রজেক্টটি আমরা বাস্তবায়নের কাজ পাইলট হিসেবে শুরু করব। স্বাধীনতার ঘোষণা করা ঐতিহাসিক স্থান কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র ও আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শনের পর এই কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি সেখানে বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বেতার কেন্দ্রে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তাই এটির গুরুত্ব তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো জনবল সংকট সমাধানের পাশাপাশি আধুনিকায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরেও নানা প্রস্তুতির কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। এটা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার এই ঘোষণাটা দিয়েছিলেন। এটি একটি ঐতিহাসিক স্থান এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে এই স্থানটি, যদিও বাংলাদেশ বেতারের সম্পৃক্ততা আছে। তো এইটা কিভাবে সংরক্ষণ করা যায়, এখানে বিভিন্ন রকম সমস্যার কথা আমরাও শুনেছি, আপনারা দেখে আসলাম আমরা। এটা কিভাবে রেকটিফাই করা যায়, কিভাবে এটা সংরক্ষণ সুন্দরভাবে করা যায় এবং শত শত বছর যেন এটা টিকে থাকে, সেই বিষয়ে আমাদের যদি যেই সব উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে সেসব উদ্যোগ আমরা নিব। রংপুরের বাবুপাড়ায় LR এক্সপ্রেসের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে রংপুর লালমনিরহাট ট্রেন চলাচল প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাটের বুড়িমারি থেকে LR এক্সপ্রেস রংপুর রেলওয়ে স্টেশনের 3 নম্বর লাইনে আসার পর ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। অভিযোগ রয়েছে 3 নম্বর লাইনের কাঠ পচে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।